রিফাত, তুমি আমাকে 197 আর 190 এই দুইটা অটোক্যাডের মাধ্যমে যোগ করে দেখাও। কি করতেছে ভাই? কই মাছ খুঁজতেছে? হম। দেখছো অবস্থাটা, দেখছো? খুঁজে পেতেছে না। কি প্র্যাকটিসটা করে বাসায়? ভাই লাস্ট অটোক্যাডে যোগ ক্লাসে হ্যাঁ। লাস্ট ক্লাসে যেটা করেছিলাম ওটা। হ্যাঁ, এটা ক্যালকুলেটর ব্যবহার দেখাইলাম না, যে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। এটাই আমি বললাম যে 192 আর 190 যোগ করলে কত হয়, আমরা অটোক্যাড দিয়ে দেখাও। ও তো পারতেছে না। মাহবুব, তুমি শুধু জয়েন হয়ে থাকো, দেখো যে কি করি আমরা। হ্যাঁ, তোমার কিছু করতে হবে না, অসুস্থ মানুষ। আমিও অসুস্থ, কিন্তু আমার তো ক্লাস নিতে হবে। তা যেটা হচ্ছে, তুমি দেখো, সমস্যা নেই। যদি তোমার প্রশ্ন থাকে অবশ্যই মুখ দিয়ে বলবো যে ভাই আমি তো বুঝি নাই। তুমি শুধু মনোযোগ সহকারে দেখো আমরা আসলে কি করি। ঠিক আছে, কারণ গুরুত্বপূর্ণ ক্লাস তো, একটা ক্লাস মিস করলে অনেক সমস্যা। হ্যাঁ, তোমার আর কথা লাগবে না, হয়েছে। ঠিক আছে, থামো। তুমি আমার একটা কাজ করো, তুমি আমাকে বেস লাইন কমান্ডের কাজ দেখাও। আর তুমি স্ক্রিন শেয়ার করো রাস্তা। ভাই আমার তো স্ক্রিন শেয়ারই অন আছে, শেয়ার করছে। ও, শেয়ার করছো? দাঁড়াও, জি। দেখিও বেস লাইন পারে কিনা। বেস লাইন কমান্ডের কাজ দেখাও রিফাত। হুম। ভাই ভিডিওটা দেন নাই তো, এই জন্য আর কি ঝামেলা হয়েছে একটু। ভিডিওটা পাবা। আমি আমি আসলে অসুস্থ ছিলাম তো। ইভেন আমি জি গত ভাই। ক্লাসটা তোমাদের ক্লাস নেওয়ার পর থেকেই অসুস্থ। আমার গলা ভাঙা, আমার গলার স্বর কিন্তু এরকম না। হম, গলা ভেঙে গেছে কাশতে কাশতে। তো ক্লিয়ার যেটা না। হচ্ছে বিষয়, হম, যেটা হচ্ছে বিষয়, এই জন্য আমি অসুস্থতার কারণে আমার অফিসের কাজের কারণে সময়ই পাই নাই। তো পাই যাবে আজকে ভিডিওটা সহ একসাথে দুইটা ভিডিও পাই যাবা। ঠিক আছে রিফাত, তোমার আর কই মাছ খুঁজতে হবে না। রাসেল, তোমার স্ক্রিন শেয়ার অফ করে দাও রিফাত। হ্যাঁ, রাসেল, তোমার তো শুরু করো। তুমি আমাকে বেসলাইন পয়েন্টের কাজ দেখাও। পেজ লাইনে ভাই, ও তো খুঁজে পাবো না। দেখো, কমান্ডের নাম হচ্ছে কি বেস লাইন। তার মানে কি, বেস মানে কি শুরু, শুরুর প্রান্ত শুরু। থেকে লাইন টেনে মাপবে, সেটাই হচ্ছে বেস লাইন। তার মানে কি, তুমি উপর থেকে দেখো, হোম থেকে। আচ্ছা, আমি দেখাচ্ছি। তোমার স্ক্রিন অফ করে দাও রাসেল। জি ভাই। আরে আল্লাহ, এমন কাশি হইল! শেখ হাসিনা পালায় না, পালিয়েছে। দেখো, বেস লাইন বলতে কি বোঝায়? বেস লাইন বলতে বোঝায় কি, কোনো জিনিস তুমি পরিমাপ করবা বেস থেকে শুরু করে। আমার তুমি অ্যানাপে যাও, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে, কন্টিনিউতে ক্লিক করার আগে তুমি যদি লিনিয়ারে ক্লিক করো, লিনিয়ারে ক্লিক করে এটা মেজারমেন্ট নিলা, এই যে এটা 60 ফিট। এরপর যদি তুমি এখান থেকে বেস লাইনে ক্লিক করো, মানে শুরুর প্রান্ত থেকে মেজারমেন্টটা হবে এই, এই, এই। মনে পড়ছে? কি রিফাত, পারা যাবে? রিফাত আজকে আবার কথা বলে না। রিফাত কি লজ্জা পাচ্ছে, নাকি ওর নাকি সমস্যা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই রাসেল, তুমি বুঝছো বেসলাম কি?
ভাইয়া ওই যে লিনিয়ার থেকে কোথায় অ্যানোটেশন একবার দেখে নিবে। তো পারা যাবে নাকি যাবে না? আচ্ছা ঠিক আছে। কথা বলতেছো কিন্তু আল্লাহ দুনিয়ার কোনো কথা আমরা শুনতেছি না। মনিরুজ্জামান রিফাত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা আজকে ক্লাস শুরু করি। ভিডিওটা যেহেতু দেই নাই তাই আজকে আর আমি কিছু বলতে পারলাম না। প্র্যাকটিস করছি, মনে থাকে না, সমস্যা নাই। একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ, এই কবিতাটা মনে রাখবা, তাহলেই পারবা। একবার পারতেছো না, দুইবার ভুলে গেছো, আবার চেষ্টা করবে, আবার চেষ্টা করবে, চেষ্টা করতে করতে একদম বাইকটা খাইয়া যাবে। তাও যদি মনে না থাকে তখন আমার বললো যে ভাই আমার তো মনে থাকে না তাও। কিন্তু তুমি ধরো যে একটু কাজ করলা, এর মধ্যে 5 মিনিট ফোনে কথা বললা, 5 মিনিট ফোনের দিক তাকাইলা, আবার একটু কাজ করলা, আবার একটু ফোনের দিক তাকাইলা, এভাবে করলে সারা জীবনও সম্ভব। যখন কাজ করবা মনে রাখবা আমি যে কাজটা করতেছি এই কাজটা আমার সম্পূর্ণ করা উচিত। কাজেরও কিন্তু একটা ফরজ আছে, যে ফরজ মানে যে কাজটা আমার করতেই হবে, এই কাজটা আমি সম্পূর্ণ শেষ না করে আর একটা কাজ কিভাবে করি, তাই না? সবকিছু এরকম, যে কোনো সবকিছু পড়াশোনা যখন করবা, পড়াশোনার টাইমে পড়াশোনা, কাজের সময় কাজ। তুমি গেছো সাইটে, সাইটে গিয়ে কাজ না করে ফোন চাপতেছো, হইলো কিছু? তখন তোমাকে সবাই ডাকতেছে, তুমি তখন ফোনে কথা বলতেছো, কিছু হইলো? হইলো না। এখন তুমি তো এই কাজটা করে টাকা পাচ্ছ, তাহলে তোমার অবশ্যই এই জিনিসটা হালাল ভাবে নিতে হইলে সেই অনুযায়ী সার্ভিস দিতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে এই জন্য বলি যে কোনো কাজই করো, যাই করো না কেন, আমরা অত কাজ শেখার জন্য যদি প্রতিদিন 1 ঘন্টা সময় হতো, 24 ঘন্টার মধ্যে আমি তোমার কাছে তো 23 ঘন্টা চাই নাই, চাই 1 ঘন্টা। 1 ঘন্টা সময় নেও না, এই 1 ঘন্টা ফোন, আদার্স পিপল সবকিছু বাদ দাও, বাদ দিয়ে 1 ঘন্টা সময় এখানে দাও। আর দরকার নেই 1 ঘন্টাই এনো, 1 ঘন্টাও লাগে না। যদি আমার বকবকানি শুনতে তোমাদের ভালো লাগে না ভিডিওতে, আমি জানি, আমার সব স্টুডেন্টকে আমি এই কথা বলি। হ্যাঁ, কিন্তু ভালো লাগাইতে হবে, শিখতে হইলে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। তো শেখার আগে আমাদের কিছু ম্যাটেরিয়াল লাগবে, ম্যাটেরিয়াল গুলো আমি আগে আগে নিই। দুঃখিত, আজকে আমার একটু কাশি টাশি আছে, তোমরা কিছু মনে করবে না। আচ্ছা দেখো, আমরা একটা প্ল্যান করার জন্য সর্বপ্রথম যেটা করি সেটা হচ্ছে, তোমাকে ধরো একটা কনস্ট্রাকশন সাইটে তুমি চাকরি করো। এখন তুমি মনে মনে স্থির করলা একটা প্রতিষ্ঠান দিবা, নিজের প্রতিষ্ঠান। হ্যাঁ, তো এখন নিজে একটা কনস্ট্রাকশন সাইট দিলা। এখন তোমাকে কাছে একটা কাস্টমার এসে বললো যে ভাই আমি তো এরকম 8 তলা একটা বিল্ডিং করব, আমার একটা জমি আছে 8-9 শতাংশ, এখন কত কি খরচ হবে একটু বলেন। ঠিক আছে, কে এরকম প্রশ্ন করে না? হরের মশাই, মানুষ কিন্তু এরকম প্রশ্ন করে। তো তুমি এই খরচের কথাটা কিভাবে বলবা? এখন তোমরা যারা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছো, তোমাদের এইদিকে পার ডে হিসেবে লেবার চার্জ একরকম, বরিশাল একরকম, রাজশাহী আর একরকম, সিলেট আর একরকম, এক এক জায়গায় এক এক রকম লেবার চার্জ। তাই আমাদের বরিশালে বর্তমানে পার স্কোয়ার ফিট লেবার চার্জ হচ্ছে 230 টাকা। আমাদের ঢাকায় কত জানো? না ভাই। জানো না? না। আচ্ছা যাই হোক, এখন ধরো কোনো এক ব্যক্তির একটা 8 তলা বিল্ডিং করা লাগবে, তাহলে আমি তোমাকে এস্টিমেটটা, তুমি জাস্ট সেটা সাময়িক এস্টিমেট কিভাবে বলবা যে ভাই আপনার ফুল 8 তলা কমপ্লিট করতে এত টাকা লাগবে, তাই না? তো যেটা হচ্ছে বিষয়, রিফাত বলছে 180। আচ্ছা, আমাদের ওদিকে 230 টাকা করে, হয়তো ওদিকে হাই 180। আমার মতে আরো 7-8 বছর আগে ছিল বরিশালে, ঠিক আছে? এখন 30 টাকা। তুমি একটু জানা নিয়ে তো আপডেট প্রাইসটা কত? আমার মনে হয় না 180 টাকায় ঢাকায় কাজ করে, আরো বেশিতে করার। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে তুমি জমিটা মেপে দেখলা বা হিসাব করে দেখলা যে এখানে প্রায় 2800 স্কোয়ার ফিট জমি আছে, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তুমি মনে করো এখানে 2800 স্কোয়ার ফিট জমি পাইলা, তুমি করবো কি করবা? আমি তাহলে, ও বলতেছে 180, আমি বলতেছি 130, তাহলে আমি সমন্বয় করার জন্য 200 ধরি, মিডিয়াম মানে মিডিয়ামের মধ্যে রাখি। ধরো তোমার হলো 2800 স্কোয়ার ফিট জমি, 2800 ইন্টু তুমি দিবা কত, 210, ধরো কথা বললাম, ধরলাম প্রতি স্কোয়ার ফিট 210 টাকা, এন্টার দিবা। এখন এত যে টাকাটা, এই যে টাকাটা, হ্যাঁ, 5,88,000 টাকাটা, এই টাকাটা তোমার এক্স্যাক্টলি কোথায় ব্যবহার হবে? কথা আমাকে বুঝাও, কথা বুঝে কথা বলতে হবে, কথা বুঝে কথা বলতে হবে। এই যে 5,88,000 টাকাটা খরচ হবে, এই টাকাটা এক্স্যাক্টলি খরচ হবে হচ্ছে ভূমির নিচে, মাটির নিচে, যে আমরা পাইলিং করব, এই করব সেই করব, এর একটা সাময়িক একটা কাজে, যা সামান্য সাময়িক একটা কাজে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? কি বুঝছো বলো? জি ভাই। ভাই আমাদের জমির পরিমাণটাকে মেপে নিতে হবে, মেজারমেন্ট করার হম। পরে এখন মানে কত ফিট। এখানে এখানে একটা বিষয় আসি, যে সাইটে গিয়ে আমরা জমিটা কিভাবে পরিমাপ করবো, কথা প্রশ্ন আসে না, আসে তো, যে ভাই আমার তো পাঠানো হইলো সাইটে, হ্যাঁ ঠিক আছে, যে ভাই আমাকে বলা হইলো সাইটে যাও, যাই জমিটা মেপে লেআউটটা নিয়ে আসো, বলে না অফিস থেকে? বলে কিন্তু। তো তুমি এই কাজটা কিভাবে করবা? তোমাকে এই কথাটা বললে তুমি সুন্দর মতো একটা মেজারমেন্ট টেপ নিয়ে যাবা, এটাকে মেজারিং টেপও বলে, আর কিছু এলবো এবং হচ্ছে কিছু ইয়া নিয়ে যাবা, কি বলে, রেঞ্জিং রড, এবং হচ্ছে কিছু গর্নিয়ার স্কেল নিয়ে যাওয়ার পরে তুমি কি করবে, জমির চার কোনায়, ধরো তুমি গিয়ে দেখলা ওখানে এরকম একটা জমি আছে, কথার কথা, এরকম একটা জমি আছে, তুমি কি করবা, এই জমির এই এক কোনায়, এই এক কোনায়, এই এক কোনায়, এই এক কোনায়, চার কোনায় চারটা রেঞ্জিং রড বসাবা। রেঞ্জিং রড চিনো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। বলো, তুমি যে হ্যাঁ বলছো, আমি আরে বুঝাই, বলো রেঞ্জিং রড জিনিসটা আসলে। আমি বাইরেটা সার্ভে করার সময় লাগে ওই, এটা রথের মতোই, ওই প্রস্তাবক চিহ্নের মতো আর কি। শিকল, শিকল জরিপ তোমরা কখনো করছো স্টুডেন্ট লাইফে? হ্যাঁ, ডিপ্লোমাতে করছি। মানে ডিপ্লোমা করছি হ্যাঁ, বাইরে শিকল জরিপ রথের করার মতো। সময় কিছু ওই সিয়ন সিয়ন রড বসাই বসাই করাইছে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 6 মিলি ওইটাই রডের হচ্ছে মতো রেঞ্জিং ভাই। রড, বোঝা গেল? জি ভাই। ইয়া, রাসেল, জি ভাই। হ্যাঁ, ওইটা হচ্ছে রেঞ্জিং রড। মাধব কি বুঝতেছে কিছু? যদি বুঝে থাকো, ভাই বুঝতেছি, কষ্ট আমি হলে, বলছিলাম ভাই, আপনারা বলছেন যে হম, টেন্ডিং রড, ঠিক আছে, আমি বলছি ভাই যে হম, 6 মিলি রডের সমস্যা মতো, থাকলে অবশ্যই ওই বাক্সের অবশ্যই মতো। বলবো। হম। ঠিক আছে। দেখো, অসুস্থতা মানুষের আজ আছে কাল থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু একটা ক্লাস মিস করলে এইটা তুমি পোষাইতে পারবে না, তখন তোমার নিজেরই ক্ষতি হবে। পরে তোমার মনে হবে যে ওরা পাইরে ভাই গেল, আমি আমি তো ঘুমাই পারতেছি না, গেছি, তখন নিজের কাছে আমি খারাপ ভাই হবে। ঘুমাই গেছিলাম তো রাসেল, আমি ঘুমাই গেছিলাম, আচ্ছা চেয়ার ছিল আচ্ছা, ওই বুঝতে পারি। আচ্ছা, সমস্যা নাই। তো আমি যেটা বলতেছিলাম, চারপাশে চারটা রেঞ্জিং রড বসাবা, বসানোর পরে সিয়ন সিয়ন সুতা পাওয়া যায় বাজারে, ওই সুতা চারটা, ওই চারটা রডের রডের সাথে সুতা মতো বানবা। তাহলে মনে করো আমি এখানে একটা সার্কেল দিয়ে বুঝাইলাম যে এখানে একটা রড বসাইলা, আর একটা সার্কেল দিলাম, এখানে একটা রড বসাবো, মানে ওই যে চারটা রড, ঠিক আছে, এই সুন্দর মতো বসাইলা, সরি, এখানে চার কোনায় চারটা রড বসাইলা। বসানোর পরে তোমার কাজ কি? বসানোর পরে কাজ হচ্ছে এই যে রড গুলা, এই রড গুলোতে তোমার কাজ হচ্ছে সুতা সুতা বাঁধা। তো সুতা তুমি বাঁধলা, ভালো কথা। সুতা বাঁধার পরে কি করবা? সাইকোনা সেটে তো রাউন্ড ফিগার দিয়ে সুতা বাঁধছে, এবার করবা কি, এখান থেকে এই পর্যন্ত একটা আড়াআড়ি সুতা বাঁধবা, এখান থেকে এই পর্যন্ত একটা আড়াআড়ি সুতা বাঁধবা। কথা বুঝছো? জি ভাই। আচ্ছা, কথা বলতে তো যেহেতু বুঝছো, এরপরে কি করবা, গর্নিয়ার স্কেলটা নিয়ে এইখানে একটা প্লেন টেবিল বসাবা। হ্যাঁ, আমি তোমার শিখেছি সৎ এবং হালাল ভাবে শেখানো, অসৎ ভাবে না, যে আন্তাজে বসায় নিয়ে আসবো।
যেটা শিখাচ্ছি এটা হচ্ছে সৎ হালাল ভাবে। কারণ তোমার মনে হবে ভাই, আপনি তো জমি লেআউট নিতেছেন, এত কিছু কেন? আমি তোমাকে যেভাবে শিখাচ্ছি এটা হচ্ছে লিগাল অ্যাকচুয়াল ওয়ে। হ্যাঁ, চোরাবুদ্ধি না। চোরাবুদ্ধি আমি শিখাই না আমার স্টুডেন্টদের। চোরাবুদ্ধি তুমি কাজ করতে করতে নিজেই অর্জন করতে পারবা, ঠিক আছে? কিন্তু আগে অ্যাকচুয়ালটা শিখো। এই কোনো একটা প্ল্যান টেবিল সেট করতে হবে। প্ল্যান টেবিল সেট করে এই কোনা বরাবর যে দড়িটা টানছো, মানে আমি বুঝতে চাচ্ছি, চারপাশে তো দড়ি টানছো ভালো কথা, এই কোনায় একটা দড়ি থাকবে, এবং এই কোনা থেকে এই কোনাটা একটা দড়ি বাঁধা। দড়ি বাঁধলা, বাঁধার পরে ফিলিং টেবিলটা এখানে বসাবা। বসে ঘূর্ণিয়ার স্কেল বরাবর এই দড়ি বরাবর টান, স্কেলটা ধরবা। ধরার পরে দেখবা এখানে কতটুকু অ্যাকচুয়ালি ডিফারেন্স থাকে, এখান থেকে এই দড়ি পর্যন্ত ডিফারেন্স অ্যাকচুয়ালি কত। যেহেতু এটা মাঝখান বরাবর রেখাটা যাচ্ছে, তাহলে এই পাশে ডিফারেন্স আর এই পাশে ডিফারেন্স অবশ্যই সেম হবে। এরপরে তুমি এখানে একটা বিয়ারিং আঁকবা। আঁকার পরে মাইপা দেখবা যেটা আদৌ একদম 90 ডিগ্রি বরাবর আছে কিনা, নাকি 1 ডিগ্রি এদিক সেদিক আছে। বিয়ারিং তুমি মাপার পরেই বুঝতে পারবা যে এটা এদিকে একটু বাঁকা আছে বা একটু হেলানো আছে, এই আছে সেই আছে। এইভাবে তুমি চারোপাশ বিয়ারিং এর সাহায্যে তুমি কি করবা, মেজারমেন্ট করবা। করার পরে তুমি কি করবা, সুন্দর মতো এই কোণা থেকে এই কোণার মাপ মাপ কত, সেই অনুযায়ী টেম্পিং ডটটা মানে মেজারিং ডটটা বসাইতে হবে। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এগুলা চারপাশ মাপতে হবে। চারপাশ মাপার পরে তোমার কিন্তু কাজ শেষ নয়। কেন? তোমার কি করতে হবে, এই যে সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব কত এটা মাপতে হবে। এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব কত এটা মাপতে হবে। এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব এবং এই সেন্টার থেকে এই সেন্টার দূরত্ব, চারপাশের সেন্টারের দূরত্ব মাপতে হবে। সেন্টার থেকে কত, এই এইভাবে মাপার পরে তোমার সেন্টারে একটা খুঁটি রেঞ্জিং রড বসাইতে হবে। সেইটার সাথে এই চারপাশের লাইন টানতে হবে, মানে সুতা টানতে হবে। হ্যাঁ, চারপাশে সুতা টানার পরে এরপরে তোমার কাজ শেষ। সুন্দর মতো তোমার লেআউট নেওয়া শেষ। কোনো সমস্যা আছে কারো এখানে এতটুকু বুঝতে? না, ক্লিয়ার এটুকু। ওই যে ওই আচ্ছা, যে ওই যে বেরিং, বেরিং ওটা কই পাবো বেরিং? তো বেটা বেয়ারিং তো সেদিন শিখাইলাম না, ওটা কি তোমার মেশিন মনে হয়? গত ক্লাসে পড়াইছে না ভাই, ধরুন। তুমি কি কোনো যন্ত্র মনে করছো বেয়ারিং কে? আয় হ্যাঁ, একে, এই দেখো, সেদিন যে কোয়ার্ডের হিসাব করলাম, এই যে এইরকম দাগ টেনে টেনে গত ক্লাসে এরকম, তারপরে আবার এরকম, কত তারপরে ডিগ্রি? বলছিলাম না এটা 90 ডিগ্রি, 180, 270, 360 বলছিলাম ও কিনা, আচ্ছা আচ্ছা। মনে পড়ছে? হম। এইটা হচ্ছে বেয়ারিং, ঠিক আছে? সমস্যা নাই, আমি আজকে অল্প ক্লাস নিবো, অসুবিধা নাই। আমরা এই যতটুকুই ক্লাস নেই একটু বোঝার চেষ্টা করো যে যদি যেহেতু মা বাবা অসুস্থ, সাথে আমি অসুস্থ, নেক্সট ক্লাসে আবার আমরা ঠিক মতো ক্লাস নিয়ে নেবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে বিষয়, আমরা এইভাবে সন্ধ্যা মতো পরিমাপ করবো। এখন আসি আসল বিষয়। ধরো তুমি একটা জমি মেজারমেন্ট করতে গেলা, জমিটার সাইজ হচ্ছে 55 ফিট বাই হচ্ছে 70 ফিট। এখন তুমি বলতে পারো ভাই, সবাই তো এরকম সোজা জমি দিয়ে শিখায়, আপনি একটু বাঁকা জমি দিয়ে শিখান না। আচ্ছা, ঠিক আছে, একটু বাঁকা জমি দিয়েই শিখাই। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের এইটা হচ্ছে প্রজেক্ট, আমরা এই প্রজেক্টটি সবসময় কাজ করবো। সবসময় বলতে একদম সবসময়, এই পুরো এই কোর্সে যতগুলো সফটওয়্যার ব্যবহার করব এই প্রজেক্ট দিয়ে ব্যবহার করব। বোঝা গেল? গেল। আচ্ছা, তো একটা জমি লেআউট নেওয়ার পরে তোমার মেইন কাজটা হচ্ছে সেই জমিতে উত্তর দিক কোন দিকে, কোন দিকে উত্তর, নর্থ, কোন দিকে নর্থ সাইড, সেটা মেজারমেন্ট করা। এবং রাস্তা থেকে জমিটা কতটুকু দূরে, এবং রাস্তার মাপ কত, রাস্তার প্রস্থ কত, এইটা মেজারমেন্ট করা হচ্ছে আসল কাজ। তো মনে করো এই হচ্ছে আমার জমি, আর এই দিকে হচ্ছে রাস্তা, ঠিক আছে?
এখন তুমি বলতে পারো যে ভাই, এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটা তো বাঁকা হবে। হ্যাঁ, অবশ্যই, কেন বাঁকা হবে না, এই রাস্তাটাও কিন্তু বাঁকা হবে। ঠিক আছে, যেহেতু আমাদের জমি বাঁকা, তাহলে আমরা কি করব, এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা টেনে নিই। এরপরে আমরা এটাকে এক্সটেন্ড করব। একটা মজার ব্যাপার হচ্ছে কি জানো, সেটা হচ্ছে ধরো তুমি ট্রিম কমান্ডে ক্লিক করছো। ট্রিম কমান্ডে ক্লিক করলে তো কিন্তু আমাদের সবকিছু কেটে যায়। কিন্তু তুমি যদি শিফটে চাপ দাও ট্রিম কমান্ডে থাকা অবস্থায়, তাহলে কিন্তু সে এক্সটেন্ডের কাজ করবে। কথা বুঝছো? হ্যাঁ, কথা কি বোঝা গেল নাকি যায়নি? জি। বুঝতে পারছো? এই হলো বিষয়। তাহলে এইভাবে আমরা কাজ করতে পারি চাই। কিন্তু এই অবজেক্টটা আমাদের এক্সটেন্ড হচ্ছে না, কেন হচ্ছে না সেটা হচ্ছে প্রশ্ন। না হলে আমাদের হাতের আঙ্গুলটা বাঁকাইতে হবে আর কি করার আছে। আমি আমার স্টুডেন্টদের সবসময় বাঁকা জমি দিয়ে কাজ শেখাই, কারণ সারা জীবন তো সোজা জমি দিয়ে কাজ করে আসছে। একটু বাঁকা জমি দিয়ে করুক না। ও আচ্ছা, আমি এটা রেক্টেঙ্গেল টানছিলাম এই জন্যই তো। আচ্ছা আচ্ছা, আমি এটাকে এক্সপ্লোর করে ভেঙে নিই। ভেঙে নিছি, এবার হবে এইটা, এটা আর এটা, এই তিনটা লাইন জয়েন করে দিই। আচ্ছা। পয়েন্টটা, হুম। আমাদের রাস্তাটা ধরো 12 ফিটের রাস্তা, 12 ফিট লিখে এন্টার দিলাম, গেল এন্টার। এখন ধরো আমি এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। তারপরে আমি এই বরাবর লাইন টানবো। এই রাস্তাটা তো আর এতটুকু না, রাস্তা ওদিকে আরো বড়। তো এই কারণে আমি একটা ইনফিনিটি সাইন দিব। এটা হচ্ছে ইনফিনিটি সেই সাইন। এরপরে এই পুরোটাকে যে এন্টার দিয়ে জয়েন করে ফেলবো। তারপরে এটাকে কি করব, কপি করতে হবে। সিলেক্ট করলাম, তারপরে কপিতে ক্লিক করলাম, এখান থেকে এখানে জাস্ট বসাই দিলাম, শেষ। ঠিক আছে। হুম, গেল। তাহলে রাস্তার কাজ মোটামুটি শেষ। রাস্তাটাও বাঁকা, জমিটাও বাঁকা, বোঝা গেল। এখন এই জমিটা তোমার কি করতে হবে, মেজারমেন্ট করতে হবে যে জমিটা আসলে কতটুকু। তো যে কাজটা করবা, তোমাদের একটা জিনিস আমি শিখাইতে হবে। সব সেটা শিখাই দিই। আচ্ছা দেখো, আমরা সেদিন হচ্ছে ইউটিলাইজ টুলবার শিখছিলাম। তো এখন তোমাদেরকে প্রপার্টিজ টুলবারটা শিখাইতে হবে। প্রপার্টিজ টুলবারটা কি দেখো, তুমি ধরো এইটার কালার চেঞ্জ করতে যাচ্ছ। এটা সাদা কালার আছে, তুমি চাচ্ছ সবুজ কালার করতে। তাহলে এই সবুজে ক্লিক করলেই সে সবুজ কালার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রপার্টিজ টুলবার। এটা একটু বিস্তারিত দেখো। হাইড না কেন? হ্যাঁ, এটা একটু বিস্তারিত দেখো। ধরো তুমি চাচ্ছ যে এই যে রেখাটা আছে এটা এরকম সোজা না হয়ে একটু ডট ডট হোক। তাহলে তুমি কি করবে, এখান থেকে বাই লেয়ারে ক্লিক করে আদারে যাবা। আদারে যাওয়ার পর এখানে লোডে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখো অনেক ধরনের ড্যাশ ডট ডট, তারপরে এই যে গ্যাস গ্যাস, এই যে জিগজ্যাগ, ট্রেনের ট্র্যাক্স এর মতো এরকম অনেক কিছু আছে। তো ধরো আমি কথা কথা এইটা চাচ্ছি, এটা এটা আমার দরকার, মানে আমি এরকম লেখা চাচ্ছি। এরকম লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই লেখাটার উপরে সিলেক্ট করবো, মানে এই লেখাটার উপরে সিলেক্ট করার পরে শো ডিটেলে যাবা। যাওয়ার পরে এখান থেকে 10 করে দিবা। গ্লোবাল স্কেল ফ্যাক্টর 10, কারেন্ট অবজেক্ট ফ্যাক্টর, কারেন্ট অবজেক্ট স্কেল 1, এরকমই থাকবে। তারপর ওকে, ওকে করার পরে এটা সিলেক্ট করে ওই রেখাটা সিলেক্ট করে দিবা। এখন দেখো তো একটু ডট ডট হয়েছে কিনা, কি হয়েছে? জি ভাই, হয়েছে। হম। আমার তুমি তোমার মতো করে যা খুশি তাই এভাবে বিভিন্ন কালারফুল করতে পারবা। তো আমার যেহেতু এটা জমি, তাই আমার জমিটা আমি ডট ডট করে নিলাম এবং কালারটা সবুজ।
তুমি চাইলে অন্য কালারও দিতে পারো, আমি আমার মতো করে দিলাম। আচ্ছা, এখন আমাদের আজকে ক্লাসের মেইন বিষয় হচ্ছে ফার ক্যালকুলেশন। তো ফার ক্যালকুলেশন করার জন্য আমাদের যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই জমি ছাড়তে হবে। এখন কতটুকু ছাড়বো এটা হলো দেখার বিষয়। তো দেখো, আমি তোমাদের শিখাবো রাজুক নির্ধারিত নিয়ম অনুসারে, এই মন গড়া নিয়ম অনুসারে নয়। যেটা আসলে লিগ্যাল সেটাই আমি লিগ্যাল শিখাই ভাই, উল্টা পাল্টা শিখাই না। হ্যাঁ, এই জন্য লিগ্যাল শিখো, পরে উল্টা পাল্টা পরে শিখবা, চুরি বিদ্যা পরে শিখবা, আগে মেইনটা শিখো। দেখো, মেজারে যাবা, এখান থেকে আমি এরিয়াটা মাপে নিই যে কত আছে, এই একটা মাপলাম, এই একটা মাপলাম, এই মাপলাম, এই মাপলাম। বলো তো কত আছে? এই রিফাত বলো, এখানে টোটাল এরিয়া কত? এখানে আছে হলে 4,911 স্কোয়ার ফিট। না, 4,911.16 স্কোয়ার ফিট। তাহলে তুমি এটা মনে রাখো, ওই 16 বাদ দাও, ধরো 4,911 আমি লিখে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাবো এক্সেল শিটে। এই এক্সেল শিটটা তোমাদের দিয়ে দেবো, এখন নয়, যখন আমরা এস্টিমেট করতে যাবো তখন। তো আমি টোটাল এরিয়া পেয়েছি 4,900 স্কোয়ার ফিট। তাহলে এখানে লিখবো 4,911 মনে হয় না, কি রিফার? হ্যাঁ হ্যাঁ, 4,911। 4900। 4,900 লিখে এন্টার দিব। তার মানে এটা কত কাঠা? 4,911 স্কোয়ার ফিট মানে হচ্ছে 6.82 কাঠা, 8-2। তার মানে কি, 6-এর6.6 থেকে বেশি কিন্তু 7-এর থেকে কম, তাই না? কম। 57। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এই রাজুকের একটা শীট আছে, সেখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 6 কাঠার ঊর্ধ্বে হইতে 7 কাঠা, মানে 6 কাঠার উপরের থেকে 7 কাঠা, তার মানে আমার ছিল 6.82। তার মানে অবশ্যই এই ঘরটা, ঠিক আছে। এবং আমরা আবাসিক বাড়ি যদি নির্মাণ করব, তাহলে আমাদের হার এর মান কত হবে? 3.75। এবং এমজিসি মানে হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, এটার মান হচ্ছে কত? 60। 3.75 ছয় এবং তলা বাড়ি 60। করা যাবে। হ্যাঁ, তাহলে আমরা এক্সেলে বসাবো 3.75, 745 হয়ে গেছে, 75, এবং এমজিসির মান হচ্ছে 60। তাহলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে আমার নাম্বার অফ ফ্লোর, টোটাল আমি গ্রাউন্ড ফ্লোর ছাড়া বিল্ডিং করতে পারবো 6 তলা, এবং সব মিলাই বিল্ডিং করতে পারবো সাড়ে ছয় তলা 7 তলা। 7 তলা করার পরে আর 25 আছে, তার মানে আমি এটা সিটে ঘোষণা করতে পারবো চাইলে। কথা বোঝা গেল? 7.5 কি তলা হবে। রাসেল? রাসেল ভাই বোঝা ওই যে গেল? ফার, ওই যে FAR আর হচ্ছে আপনার MGC এর 15টা একটু বলবেন? ফার মানে হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও, আর এমজিসি মানে হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। ঠিক আছে, আমি সবই বলতেছি, সমস্যা নেই। তো যেটা হচ্ছে এটা আমি কি ওইখানে ফার বসালে ক্যালকুলেশন, কি অটোমেটিক রেজাল্ট দিবে? হ্যাঁ, এটাই তো মজা, অটোমেটিক রেজাল্ট দিবে, আমার কোনো পরিশ্রম করা লাগবে না। এই জন্যই তো বললাম, আমার স্টুডেন্টটা কখনো আমার ভুলে যায় না, সবসময় লেগে থাকে। কারণ প্রতিটা দিন তারা নতুন নতুন জিনিস অনুধাবন করে। হ্যাঁ, দেখো, তো এখন এই যে ফার ক্যালকুলেশনটা আমি করলাম, করে আমি বুঝলাম যে আমার এই বিল্ডিংটা কোনোদিনও 8 তলা করলে সিটি কর্পোরেশন অনুমোদন দিবে না। দিবে? দিবে না বাবা। দিবে না। তাহলে আমি ওটা 7 তলা গুজরাটি করার করা পরে, যাবে। হ্যাঁ, 7 তলা ফাউন্ডেশন দিয়ে তারপরে আমি এখানে চাইলে একটা চিলে কোঠা করতে পারি, এর বেশি সম্ভব নয়। আচ্ছা, তার মানে আমি যে বলছিলাম যে উনি তো 8 তলা বানাতে চাচ্ছে, এই জমিটা যখন আঁকলাম যে এটা তো আমি চাচ্ছি 8 তলা বানাতে, তার মানে আমি চাইলেও 8 তলা সম্ভব নয়। আচ্ছা, এখন দেখো গ্রাউন্ড ফ্লোর অ্যালাউবেল এরিয়া, এটা মানে কি? এটা মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এরিয়া, তোমার এখানে এরিয়া ছিল কত? 4,911। কিন্তু আমাদের হুম। এক্সেল শিট বলতেছে যে আপনি 2,946-এর বেশি একটুও গ্রাউন্ড ফ্লোরের কোনো ব্যবহার করতে পারবেন না। কথা বুঝতে পারছো? কত? 2,946। তাহলে আমার এখান থেকে জায়গা ছাড়া লাগবে। তাহলে আমি ওয়েটটা দিয়ে একটু আগে আচ্ছা। আগে জায়গা ছাড়ে নিই, 4-5 থেকে 5 ফিট করে। এটা কিন্তু রাজুকের নিয়মে, তোমরা যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করো, তোমরা অবশ্যই এটা জানো যে ঢাকা শহরের মানুষ প্ল্যান করে দুইটা, একটা রাজুকরে দেখায়, হ্যাঁ আরেকটা দিয়ে প্ল্যান হ্যাঁ করে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা করে তো আমরা তো তাই করছি। তো এটা কেন করে, এটার প্রমাণ আমি এখন দিচ্ছি। ওর জায়গা নষ্ট হয়েছে রাজুকের প্ল্যানে।
তারপর হলে হুম, রাস্তা থেকে 10 ফিট দূরে তোমার ওই যে কলম বসাতে হয়, এটা তো ডিজাইন হেরফের হয়ে যায়। হুম। ও এন্টার 5 ফিট আমার আমার শিখাইতে হবে রাজুকে নেবে, কারণ আমরা তো আর এই বিল্ডিং বাস্তবে বানাবো না। রাজুকের অ্যাকচুয়াল যেটা নিয়ম সেটাই আমার দেখতে হবে। তা আমি 5 ফিট করে চারপাশ থেকে জায়গা ছাড়ছি। ছাড়ার পরে নিয়ম হচ্ছে সামনে থেকে জায়গা বেশি ছাড়তে হয়, চারপাশ থেকে কম ছাড়তে হয়। তাহলে সামনে থেকে আমি আরো 2 ফিট ছাড়ি। ও এন্টার 2 ফিট। আচ্ছা, এখন আমি দেখি এতটুকু এরিয়া কত সাইজ। এখান থেকে আমি আগে মেজার করে নিব এরিয়াটা। এই 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 এন্টার। এখানে কত আছে? 3,400 হবে না, আরো ছাড়তে হবে। আমার লাগবে কত? 2946। আচ্ছা, তাহলে ও এন্টার আরো 2 ফিট করে ছাড়ি। এদিক থেকে 2 ফিট, এদিক থেকে 2 ফিট, এদিক থেকে 2 ফিট, এদিক থেকে 2 ফিট। এখন দেখি আমার যে এরিয়া আছে না, এখান থেকে মেজার করব এরিয়াটা। এই মাপলাম। বন্ধু, ভালো বন্ধু, হুম। তুমি যে ওই যে 2 ফিট করে সরাচ্ছ ওইগুলো একটু দেখাই দিও তো, তাহলে একটু সুবিধা হয়। কি দেখাবো? মানে 2 ফিট যে কিসের চাপ দিয়ে 2 ফিট সরালে এটা একটু দেখো তো একবার। মানে ওই যে ভাই আপনি ওই যে কপি করছেন নাকি কাট করছেন, ওই যে লাইন যে নিচ্ছেন ও ওইটা আমি জানাবেন। অফসেট করছি, অফসেট ও এন্টার দিলাম না, ও এন্টার ক্যাশের নাম বললাম। ও অফসেট করার জন্য ও এন্টার চাপতে হয়। এই তো বলছিলাম, এগুলো তো তোমাদের পড়া পড়া উচিত ছিল। খাতা লিখতে বলছিলাম যে ও এন্টার মানে অফসেট। হ্যাঁ, এই যে এটা, এই কমান্ড, এই কমান্ড। এই যে কই গেল, এই যে এটা অফসেট কমান্ড। হ্যাঁ, এই অফসেটের অনেক ব্যবহার আছে, এটা ভালো মতো শিখতে হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি, আবারও দেখাবো, সমস্যা নেই। তো এখন আমার এরিয়া কত আসে? 3,016 হবে? এটা হলো হবে? বেশি হয়ে গেছে। না ভাই, কম হবে নিতে না, হবে। আমাদের আরো কমাইতে হবে। ঠিক আছে, ও এন্টার। আমি আরো 1.5 ফিট কমাই, এই পাশ থেকে একটু কমাই, আর এই পাশ থেকে কমাই। এখন দেখি, ও এন্টার চেপে তারপরে 4-5টা থেকে কমাইছি কেমন। তারপরে আমি হম। এরিয়াতে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, 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 এন্টার। কত হয়েছে? 2869। আমার তো জায়গায় 1 ইঞ্চি নষ্ট করা যাবে না, তাহলে আমার আবার একটু বাড়াইতে হবে। তো আমি ধরো যে এই লেখাটা বাদ দিয়ে দিই। এখন দেখি কতটুকু আছে, এখন কি আমার 2946-এর মধ্যে আছে কিনা। এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এন্টার। 2930 আছে। তাহলে কি এটা অ্যালাউবেল হবে? এটা কি ভাই আমার কাছাকাছি নিরাপদ তো। জন্য আছে কিনা? ভাই বলা যায় নিরাপদ জন্য আছে। এই 29 কিন্তু 41 থেকে সম্ভব। আমার সর্বোচ্চ চাহিদা ছিল 2946, আমার জায়গা আছে 2930, তার মানে আমি নিরাপদ জোনে আছি কিনা, সেফ জোনে জি ভাই। আছে। আছি। তাহলে এটাই আমার হচ্ছে অ্যাকচুয়াল জমি। আর এইসব বাদ, এগুলা বাদ না, এগুলা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর থেকে আবার বাড়বে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এর থেকে বাড়ানো সম্ভব নয়। কি মাহবুব, কি কিছু বুঝছো? না মাথার উপর দিয়ে গেছে? না ভাই, বুঝতেছি না। আচ্ছা, গুড। দেখছো, এই বাবু জিনিসটা তুমি মালটা। ক্লাস না করতা তাহলে কি বুঝতা? এই জিনিসটা বুঝতা সম্ভব ছিল? সম্ভব ছিল না। না, আচ্ছা, আমরা এটাকে কিন্তু একদম প্র্যাকটিসে নর্মাল, বুঝতে পারছি। নর্মাল লাইন হিসেবে বানাই দিই। কালারটা সাদাই থাকুক। তাহলে আমি যা বুঝলাম, সাথে ভালো। এটা হচ্ছে আমার আমার জমি সবুজ দাগ, আর এই সাদা দাগ হচ্ছে আমার প্রপোজড ল্যান্ড ফর গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, এখন আমার কি করতে হবে? আহ একটা সেকেন্ড ফ্লোরের জন্য জায়গা নির্ধারণ করতে হবে। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কপি করলাম, কপি করে এই সাইডে আনলাম। ফার্স্ট ফ্লোরের জন্য তো আমার জায়গা নির্বাচন করা হয়ে গেছে, এটা তো সমস্যা নাই নাকি? কি কথা বোঝা গেল? হুম। হুম।
ফার্স্ট ফ্লোরের জন্য আমার জায়গা তো নির্ধারণ হয়ে গেল, এখন সেকেন্ড ফ্লোরের জন্য জায়গা নির্ধারণ করা লাগবে না? লাগবে তো নাকি? এটা করার জন্য আমার আবার এখানে যাইতে হবে। দেখুন, এমবিএ মানে ম্যাক্সিমাম বিল্ড এরিয়া, মানে আপনি সর্বোচ্চ 18,416 স্কোয়ার ফিটের বেশি নির্মাণ করতে পারবেন না গ্রাউন্ড ফ্লোর বাদে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর হিসাব ক্লোজ। কিন্তু সেকেন্ড টু সেভেন্থ ফ্লোর সব মিলাই 18,416 হইতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু ছাড়ি জায়গা, ও এন্টার, ধরো 5 ফিট করে জায়গা ছাড়লাম চারপাশ থেকে। এ পাশে 5 ফিট, এ পাশে 5 ফিট, এ পাশে 5 ফিট, আর এ পাশে 5 ফিট। 5 ফিট করে জায়গা ছাড়ার পরে আমি আমি কোনা মিলাবো। তাহলে এখান থেকে ফিলেটে যাব, এখান থেকে এই কোনা মিলাবো। আচ্ছা, আমরা আগে ফিলেটে ক্লিক করি। ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করব, হয় না? আগে ফিলেটে ক্লিক করতে হবে। তো এই রেখাগুলো আমি এখানে বসাবো, এখান থেকে এক্সটেন্ড করি। এক্সটেন্ডে থাকা অবস্থায় শিফট চাপলে ট্রিম হয়, আবার ট্রিমে থাকা অবস্থায় শিফট চাপলে এক্সটেন্ড হয়, মনে থাকবে? এটা কিন্তু নেগেটিভ প্রশ্ন করবো। কি রাসেল, কথাটা জি ভাই, মনে মনে থাকবে? থাকবে। জি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি তো চারপাশে জমি আঁকলাম, এখন দেখি এটার মাপ কত। এরিয়া এই নিলাম, এই নিলাম, এই নিলাম, এই নিলাম, এন্টার। মানে কত আছে? 4,130। তাহলে একটু ক্যালকুলেশন করে হুম। দেখি। 4,130 গুণ হচ্ছে 6। কেন 6? কারণ একতলা তো আমি আগেই মাপ নিয়ে নিছি গ্রাউন্ড ফ্লোরে। আমি তো টোটাল 7 তলা করতে পারবো, তাই না? তাহলে একতলা তো শেষ, তাহলে আরো 6 তলা করতে পারবো না? তাহলে ইকুয়াল দিলাম, কত আসে? 24,000 আসে। আমি তো, আবার লাগবে কত? 18,000। কথা বুঝতে পারছো? 4,414। কথা বোঝা গেল? জি ভাই। আচ্ছা, কমা। তাহলে আমি 5 ফিট না, আমি হচ্ছে 2 ফিট করেছে চারপাশ থেকে। তাহলে তারপর দেখি কি অবস্থা ঘটে। 2 ফিট করে যদি ছাড়ি, তাহলে কি ঘটনা ঘটে একটু দেখি। তাহলে আগের মতো সেম। আর এটা তোমরা ফিলেটে ক্লিক করেও করতে পারবো। আচ্ছা, ফিলেটে আবার কি এলো? ট্রিম রেডিয়াস পলিগন, পলিলাইন, পলিলাইন। আচ্ছা, সমস্যা নেই, আমরা এক্সটেন্ড করে করবো, অসুবিধা নাই। এক্সটেন্ডে ক্লিক করলাম, বাড়াইলাম। আচ্ছা, এটা কাটলাম। হুম। আচ্ছা, এখন দেখি আমাদের জমিটা। এন্টার। 3386। এখন এটা মাইপা দেখি। 3386 গুণন হচ্ছে 6। ওরে বাবা, 20,316। তাহলে আমরা যা বুঝলাম, আমরা এখানে 2 ফিট নয়, মাত্র 1 ফিট বাড়াইতে পারবো, এর বেশি সম্ভব নয়। আবার এখানে কথা আছে, আমি তো আর বিল্ডিংটা এরকম বাঁকা বানাবো না, সোজাই বানাবো। তাহলে আমার কিছু জায়গা তো অবশ্যই এদিক ওদিক থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কিছু জায়গা চাইলে ছেড়ে দিয়ে রাখতে পারবো। তা বুঝতে পারলাম সামনে বেশি জায়গা রেখে দিলাম। কি? সামনে বেশি জায়গা রেখে দিলাম একদিকে চাইপা।
হ্যাঁ সেটাই। আমরা যখন পুরো প্ল্যানটা করব, তখন পরের লাইন দিয়ে চারপাশ মেপে দেখবো যে এই এরিয়া থেকে বেশি আছে না কম আছে। এর থেকে জীবনও বাড়ানো সম্ভব না। এর থেকে তুমি যদি একটু বাড়াও, তোমার প্ল্যান পাস হবে না। এটা হলো মেন কথা। ঠিক আছে। তো সমস্যা নাই, আমরা তো গ্রাউন্ড ফ্লোর পাইছি। আর এখান থেকে আমরা যা বুঝলাম যে আমাদের এই গ্রাউন্ড ফ্লোরের যে সীমানা, এর থেকে 2 ফিট বাড়ানো সম্ভব নয়। তাহলে সর্বোচ্চ 1 ফিট বা 1.5 ফিট বাড়ানো যেতে পারে। এর বেশি বাড়ালে ওটা 20,000 হয়ে যাবে, মানে আমার তো লাগবে 18,000। এটা হলো মেন বিষয়। আমরা এতটুকু বুঝছি নাকি বুঝি নাই? ভাই কম থাকলে সমস্যা নাই, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা, তাই তো? হ্যাঁ, বেশি হয়ে গেলে সমস্যা, কম থাকলে কোনো সমস্যা নেই। কম থাকলে আরো খুশি। কিন্তু কম থাকলে মালিক তো তোমারে বানাইবে, এটা হলো মেন কথা। ওর এত টাকা জমি। হ্যাঁ, কিন্তু ঢাকা বাট্টা তো শহরে, বেশি। ঢাকা শহরে জমি তুমি 1 ইঞ্চি ছাড়ো না। 1 ইঞ্চি জন্য কোনখানে, আর তুমি ইঞ্জিনিয়ার হয়ে তুমি এতক্ষণ জায়গা জমি ছাড়বা হবে? বলো ভাই, তোমার মতো ইঞ্জিনিয়ার আমার দরকার নেই। এই জন্য ঢাকা শহরে ম্যাক্সিমাম মানুষ বিল্ডিং এর প্ল্যান করে দুইটা, একটা দেয় রাজুকে আর করে আরেকটা। বুঝছো বুঝছো, এই হলো বিষয়। তো এই আমরা, জন্যই মরে গেছে। হুম, আমরা দুইটা, এখানে আমরা একটা প্ল্যান করব, এবং এখানে আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বা টিপিক্যাল যে ফ্লোর প্ল্যান গুলো থাকে সেগুলো করব। তো আজকে ক্লাসে আমরা ফার্স্ট সম্পর্কে কি পরিপূর্ণ আইডিয়া পাইছি নাকি পাই? মানে ফ্লোর এরিয়া, জি ভাই পাইছি, ফ্লোর এরিয়া রেশিও সম্পর্কে পাইছি। পুরো এই সে সম্পর্কে পাইছো? এটা কেন ছাড়া লাগে প্রশ্ন, বলো। কোনটা ভাই? এই ফার ফার সাইডে আমার লাভ কি? ভাই ওইটা যদি মানে নিচে যে মানে জায়গাটা আমরা নিচ্ছি ওইটা, নাকি কোনটার কথা? এই যে জায়গা, আমার জায়গা, আমি এতখানি সাইডে বিল্ডিং করব, আমি এর বেশি করতে পারবো না। আমার নিজের জমি, কারো বাপের জমি না, তাহলে আমি ছাড়লাম ও, কেন ছাড়লাম? ভালো কথা, ছাড়লাম। ছাড়ার পরে আমি আবার বিল্ডিং করতে পারবো না, আমার মন মতো যতটুকু খুশি ততটুকু ছাড়বো। কিন্তু না, আপনাদের কথা অনুযায়ী আমার ছাড়তে হবে। কেন? ছাড়ার দরকারটা কি? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি বলো, জানো এই প্রশ্নের উত্তর? বা ভাই আপনি বলেন। আছে? আচ্ছা, এরকম যদি সমস্যার সম্মুখীন হও, বা এরকম ধরনের প্রশ্নের সম্মুখীন হও, তখন বলবা যে ধরেন আপনার বাড়ির পাশে, চারপাশে 4টা বিল্ডিং আছে, কোনোভাবে একটা বিল্ডিং ধসে পড়লো। তখন আপনার বিল্ডিংটা যদি তার গায়ের সাথে লাগানো থাকে, আপনার বিল্ডিংও ধসে পড়তে পারে। তখন আপনি কই যাবেন? আবার আপনি যদি একদম আপনার জমি বরাবর সম্পূর্ণ জমিতে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার বাড়ির যে একটা সানশেড হবে, সেটা আপনি কোথায় ব্যবহার করবেন বা বসাবেনটা কোথায়? প্রশ্ন আসে না? আসে গেল। বোঝা গেল? তাহলে জি ভাই। এরকম প্রশ্নের সম্মুখীন হলে এভাবে উত্তর দিতে শিখতে হবে। ঠিক আছে, উত্তর দেওয়ার চেষ্টা করবা সব সময়। গ্রাহক তোমাকে যা বলবে, তোমাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। কথা বলা গেল? ক্লায়েন্ট তোমাকে যা বলবে, তোমাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সুন্দর মতো তাকে বুঝাই বলতে হবে। কোনো উল্টা পাল্টা আলতু ফালতু উত্তর দেওয়া যাবে না। কারণ আমি চাই না তুমি অন্যের হয়ে কাজ চাকরি করো। আমি চাই তুমি নিজে একটা কনস্ট্রাকশন ফার্ম দাও। তুমি বিএসসি ইঞ্জিনিয়ার, তোমার যথেষ্ট ক্ষমতা আছে। আমি মনে করি যে আমার যারা স্টুডেন্ট, তারা অন্যের আন্ডারে এগুলো শিখে চাকরি করার দরকার নেই। এগুলো শিখে নিজে একটা ফার্ম দিবা, নিজে বিজনেস করবা, ভালো কিছু করতে পারবে। অন্যের আন্ডারে চাকরের মতো কামলা এটা লাভ নেই। ঠিক আছে। আমি বিএসসি কমপ্লিট করলে আমাদের তো এমআই থেকে মেম্বারশিপ নিব ইনশাল্লাহ। সেখানে আমার সেকেন্ড ইয়ার প্রায় শেষ। তো এমআই থেকে মেম্বারশিপ নেওয়ার পরে একটা কনস্ট্রাকশন ফার্ম দিব, সুন্দর মতো স্ট্রাকচারাল ডিজাইন পাস করাবো। যেহেতু আমার আইবি মেম্বারশিপ থাকবে, পাশাপাশি আমি আমার পল্লী বিদ্যুতে চাকরি করবো, সমস্যা কি? বা অন্য কোনো জায়গায় যদি আমার চাকরি হয়, সেখানে চাকরি করবো। এই কনস্ট্রাকশন ফার্মের ব্যবসাটা হবে, হ্যাঁ, আউট আউট বা উপরি ইনকাম। বোঝা গেল? এই হলো বিষয়। তো এরকম করে তোমাদের একটা জীবনের প্ল্যান করবা, হ্যাঁ। এরকম করে আসলে জীবন চলে না। ওই অফিসে যাব 7টায়, আসবো 12টায় রাত,
হ্যাঁ, এগুলা জীবনে কোনো নীতি হইতে পারে না বা নিয়ম হইতে পারে না। যাই হোক, আজকে আমাদের বিষয় ছিল ফায়ার ক্যালিব্রেশনটা শিখানো। আমি আজকে প্ল্যানটাও করা শিখাইতাম, কিন্তু গলার অবস্থা বেশি ভালো না। তো আগামী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ শুরু দুর্দান্ত কাজ শেখা শুরু করবো, ঠিক আছে? জি ভাই। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সুন্দর মতো প্ল্যান করাটা শিখবো। তো তার আগে অবশ্যই অবশ্যই তোমরা সবগুলা কমান্ডের নাম, প্রতীক, কোন কমান্ড কি, এটা একটু দেখবা। আমি কিন্তু একটা 10 মার্কের ভাইবা নিব, ঠিক আছে? স্পট টেস্ট, বোঝা গেল? প্রত্যেকের 5টা প্রশ্ন করব, প্রত্যেকটা 2 মার্ক করে। আমি দেখবো যে কার প্রোগ্রেস কত দূর। আর বিশেষ করে রিফাত, তোমার তো আল্লাহর রহমতে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা এখন পর্যন্ত হয় নাই। এই ক্ষমতা আমি যেন পাই নেক্সট ক্লাসে। সুন্দর মতো ভিডিও ধৈর্য সহকারে দেখবা। আমি চেষ্টা করবো আজকে রাত হোক বা কালকের মধ্যে যেভাবে হোক, আমি তোমাদের ভিডিও, যে 2টা পেন্ডিং আছে আজকেরটা সহ, ওই ভিডিও 2টা আপলোড করি, ঠিক আছে? বলতে গেল। ঠিক আছে। আচ্ছা, আজকেরটা ঠিক ভাই আছে, দেরি সবাই করার সমস্যা নাই, আমি দেরি করে নিছি। হ্যাঁ, সবাই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে জীবনও পারফেক্ট হতে পারবো না। এই তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো। ভিডিও পাই যাবা কালকে সন্ধ্যার আগে, পাই যাবা, এতটুকু নিশ্চিত থাকো, ঠিক আছে? জি ভাই। ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।